আশ্রম থেকে বেরোনোর সময় চারদিকে যেন অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। বাতাসটা কেমন ভারী, এক অদেখা চোখ যেন পেছন থেকে তাকিয়ে আছে। এই অনুভূতিটা বারবার অনুভব করছিল তাহসিন। জ্ঞানেশও অস্বস্তি বোধ করছিল, তবে বেশ সে সাহস ধরে বলল, এই রহস্য সহজে শেষ হবে না। কিন্তু এখন আমাদের সবার আগে জানতে হবে এই চন্দ্রগড় জমিদার বাড়ির ঠিকানা কোথায়। তারা রাতের অন্ধকারে বাড়ি ফিরে এলো। পথে ফিরতে ফিরতে দুজনের কারো মুখে কোনো কথা নেই, যেন শব্দ হারিয়ে গেছে। শুধু তাহসিনের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, আমি কে? এই প্রশ্নটাই ওকে পুড়িয়ে দিচ্ছে ভিতর থেকে। রাত 12:30। তাহসিন নিজের ঘরে একা বসে আছে। মোমবাতির আলোয় তার মুখের ছায়া দুলছে দেয়ালের ওপর। তার চোখের সামনে পড়ে আছে সেই চিঠি। সে আবার পড়তে শুরু করল, প্রতিটি দরজা খুলবে তোমার ভিতরের এক একটি মুখোশ। তাহসিন চোখ বন্ধ করতেই দেখতে পেল 4টে বিশাল দরজা লাল আলোয় ভেসে যাচ্ছে। এক একটা দরজার গায়ে এক এক রকম প্রতীক, রক্তের মতো রং, আগুনের মতো শিখা, সাপের ফোঁস ফোঁস শব্দ। হঠাৎ যেন দরজাগুলোর একটা খুলে গেল। ভিতর থেকে কে যেন ফিস ফিস করে বলল, তুই কি প্রস্তুত নিজের মুখোমুখি হতে পারবি? তাহসিন চমকে উঠে ঘামাঘানি হয়ে গেল। রাত গভীর, কিন্তু ঘুমের কোনো নামগন্ধ নেই। পরদিন সকাল তাহসিন ও জ্ঞানেশ আবার একসাথে বসে পরিকল্পনা করতে শুরু করল। জ্ঞানেশ বলল, চন্দ্রগড় নামটা খুঁজে পেতে হবে। কোথায় আছে এই জমিদার বাড়ি? হয়তো অনেক আগেই সেটা মুছে গেছে ইতিহাস থেকে। তাহসিন বলে, আমাদের হয়তো পুরনো রেকর্ড ঘাঁটতে হবে। স্থানীয় লাইব্রেরি বা কোনো সরকারি নথি, মানচিত্র সব খুঁজতে হবে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দুজন একসাথে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু দরজার ফাঁকে এক চিরকুট পড়ে আছে। তাতে লেখা, তুমি চাবি পেয়েছ, কিন্তু দরজা শুধুই পথ নয়, ওটা পরীক্ষা। সাহস থাকলে এসো, সময় শেষের দিকে। তাহসিন আর জ্ঞানেশ একে অপরের দিকে তাকিয়ে থাকল, নিঃশব্দে, অজানা আতঙ্কে, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত আকর্ষণও। তাহসিন জানত এটা শুধু কোনো রহস্য নয়, এটা তার নিজের পরিচয়, তার অস্তিত্ব, তার অতীত, হয়তো ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে আছে। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে তাহসিন মনে মনে বলল, এই চতুর্থ দরজার চাবি যদি সত্যিই আমার হাতে এসে থাকে, তবে এর ওপারে কি আছে সেটা আমি জানতেই চাই। দূরে কোথাও বাজ পড়ল। পেছনে দরজার খিল হালকা করে শব্দ করল। রাত 1:37। তাহসিন জানলার পাশে দাঁড়িয়েছিল। বাইরের ঝোড়ো বাতাসে পাতা ঝরা গাছগুলো এমনভাবে দুলছিল যেন তারা কারো আশার সংকেত দিচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা হালকা ঠান্ডা হাওয়া তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলল যেন। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু মোমবাতির আলো একটু কেঁপে উঠল। ঘরের কোণার আয়নাটার দিক থেকে একটা ছায়ামূর্তি যেন কেঁপে উঠল মুহূর্তের জন্য। তাহসিন ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। হঠাৎ আয়নার কাচের ওপাশে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং এক অচেনা মুখ, আধ ভাঙ্গা, ফ্যাকাসে, চোখ গলানো মুখ তার দিকে তাকিয়েছিল। এক চিৎকার করে পিছিয়ে পড়ল তাহসিন। ঠিক তখনই সে লক্ষ্য করল ঘরের এক কোণে রাখা সেই পুরনো কৌটোটা, যা ত্রৈণ বাবা দিয়েছিল, নিজে থেকেই খোলা পড়ে আছে। তার ভেতরে একটা ছোট চামড়ার থলি। তাহসিন থলিটা খুলে দেখল তার ভেতরে একটা পুরনো ঘড়ি, একটা অচেনা ভাষায় লেখা ছেঁড়া পাতার টুকরো, আর একটা পাথরের টুকরো।
যার গায়ে লাল রঙে আঁকা একটা প্রতীক, 4টি চোখের মতো দেখতে। চিঠিটা পড়তে গিয়ে তাহসিনের মাথা যেন ভারী হয়ে উঠল। ভাষাটা অচেনা হলেও কোথা থেকে যেন সে মানে বুঝে ফেলছিল। যদি চতুর্থ দরজার দিকে এগোতে চাও, আগে জানতে হবে 3টি প্রতীকী মৃত্যুর পথ পেরোতে হবে। একটি শ্বাসে, একটি রক্তে, একটি স্মৃতিতে। অতীতকে জানতে হবে, নইলে ভবিষ্যৎ পুড়ে যাবে। তাহসিন ছুটে গিয়ে জ্ঞানেশকে ডাকে। ঘড়ি তখন 3টা ছুঁই ছুঁই। বাইরের মেঘ গর্জে উঠছে। হঠাৎ সব আলো নিভে যায়। ঘরের মধ্যেই একটা কুয়াশা নামতে থাকে, যেন ধোঁয়া নয়, কারো শ্বাসের ভেতর ছড়ানো বিষ। জ্ঞানেশ বলে, এটা কোনো সাধারণ কুয়াশা না, এটা প্রাণ খুঁজছে। এক মুহূর্তে ঘরের দেয়ালে আগুনের মতো এক প্রতীক জ্বলে ওঠে, ঠিক সেই চামড়ার পাথরের মতো চিহ্ন। সেই আলোয় তাহসিন দেখতে পায় ঘরের মেঝেতে একসময় ঝাঁকুনির মতো কিছু লেখা ফুটে উঠছে। তুমি কে তা জানো না, কারণ তুমি ছিলে কেউ যে সব ভুলে গেছে, আর এখন ফিরে পেতে চাইছো দরজা খুলে, কিন্তু যা পাবে তা হয়তো তুমি নিতে পারবে না। হঠাৎ ঘরের ভিতর অদ্ভুত শব্দে ভেসে আসে এক শিশু কণ্ঠ। তুই আমায় ভুলে গেছিস? আমিও তো ছিলাম তোদের মধ্যে একজনে। আমি তাহসিন যেন এক মুহূর্তে অন্য কোথাও চলে যায়। দেয়ালের গায়ে এক বৃদ্ধা মহিলা মুখ ঢাকা কাপড়ে বসে বসে বলছে, চতুর্থ দরজা কেউ নিজের ইচ্ছায় খুলে না বাবা, সেটা ও তোর ভিতরেই খুলে দেয়। তাহসিন ধীরে ধীরে নিজেকে আবার খুঁজে পায়। সে আর জ্ঞানেশ ঠিক করে তারা পরদিন সকালে যাবে এক পুরনো ব্রিটিশ আমলের রেকর্ড অফিসে, যেখানে পুরনো জমিদার বাড়ির মানচিত্র রাখা আছে। কিন্তু ঘর ছাড়ার ঠিক আগে তাহসিন আবার সেই থলির ভেতরে হাত দেয়। হঠাৎ তার আঙুলে কিছুর কামড় লাগে, রক্ত পড়ে পাথরের উপর। আর তখনই পাথরটা আলতো কেঁপে ওঠে, যেন খুলে যাচ্ছে তার গায়ের প্রতীক, যেন কারো চক্ষু জেগে উঠছে। সেই রাতে তাহসিনের ঘুমের মধ্যে দরজা খোলার শব্দ বারবার আসে, কিন্তু এবার দরজার ওপারে কারো উপস্থিতি সে শুধু অনুভব করে না, সে জানে কেউ ওপাশ থেকে তাকিয়ে আছে। শুধু তাকিয়েই নয়, অপেক্ষা করছে।